স্বার্থ রক্ষার্থে আজ জীবনের ঝুঁকি নিয়ে একটি কথা বলি এবং আমাদেরও বলতে হবে না। সর্বপ্রথম আপনারা যদি সাধারণ জনগণ প্রশ্ন করেন যে 5 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তারপরে 5 তারিখের পরে আমরা ভেবে নিয়েছি এটা আমাদের দায়িত্ব কর্তব্য ছিল, বাসায় চলে গিয়েছি। আমরা সরকার গঠনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করিনি এবং কোন সনদেরও প্রশ্ন করিনি যে আমাদের এই সনদ দরকার। কিন্তু এদেশের সাম্প্রদায়িক একটা মহল জুলাই সনদের আইনি ভিত্তি কেন চাচ্ছেন সেটাও আপনারা প্রশ্ন করুন। এবং দ্বিতীয় প্রশ্ন করুন, সংবিধান পার্লামেন্ট ছাড়া কোন সংবিধান পরিবর্তন করা যায় না। সেই জায়গা থেকে তারা পরবর্তী পার্লামেন্টের অপেক্ষা না করে তারা কেন তাড়াহুড়া করছে যে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি পার্লামেন্ট গঠনের আগেই দিতে হবে। তৃতীয় প্রশ্ন করুন, ডোনাল্ড ট্রাম্প তিনি আসার পরে বলছেন বাংলাদেশে $1 বিলিয়ন মার্কিন ডলার 3টি এনজিওর মাধ্যমে দেওয়া হয়েছে। সেই ডলারগুলো কোথায় গিয়েছে তার কোনো সুনির্দিষ্ট হদিস বা হিসাব নেই। তাহলে মার্কিনীরা আমাদের বাংলাদেশে $1 বিলিয়ন ডলার কেন 3টা এনজিওর মাধ্যমে দিবে? চতুর্থ প্রশ্ন করুন, আপনারা নিজেরাই প্রশ্ন করুন, 5ই আগস্ট এই আন্দোলন সংগ্রামের সময় শেখ হাসিনা বা ফ্যাসিস্টরা আমাদের বুকে গুলি করেছে, তার পাশাপাশি স্নাইপার অস্ত্র দিয়েও গুলি করা হয়েছে। যে স্নাইপার অস্ত্র আমাদের দেশের কথা না, তাহলে আমার দেশের পুলিশ বাহিনী, ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি এই স্নাইপার অস্ত্র দিয়ে কারা গুলি করলো? সবকিছুর প্রশ্নে একটাই মীমাংসা আসে যে মার্কিনীরা এই দেশ দখল করার জন্য 1971 সালে মার্কিনীরা এবং পাকিস্তান আর বাংলাদেশে বর্তমানে যে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, এই 3 শক্তি একাত্র হয়ে বাংলাদেশ যেন স্বাধীন না হয় সেই চেষ্টাটাই করেছিলেন। আর তার কয়েক যুগ পরে বা কয়েক দশক পরে এসে তারা সেই সময় ব্যর্থ হওয়ার কারণে কয়েক দশক পরে এসে আজকে তারা বাংলাদেশটা দখল নিয়েছেন। সেই মার্কিনীরা, সেই সাম্রাজ্যবাদী শক্তি, সেই পাকিস্তানিরা আজকে বাংলাদেশটা দখল নিয়েছে এবং এই দখল নেওয়ার জন্যই মার্কিনীরা প্রথমে $1 বিলিয়ন বাংলাদেশে ঢুকিয়েছেন, অস্ত্র ঢুকিয়েছেন, এদেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে সামনে নিয়েছে এবং তার সাথে সাহায্য সহযোগিতা করেছেন পাকিস্তানিরা। আমি তার বাস্তব কথা আপনাদেরকে বললাম। এই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি সকলে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করি। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচন
যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের জাতি পিছিয়ে যাবে। অতএব আমাদের বাঙালি জাতি এবং বাংলাদেশ যেন কয়েক দশক পিছিয়ে না যায়, তাই আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে বাংলাদেশে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে। কারণ আমরা আর চাই না বাংলাদেশে কোনো ধরনের সংঘাত হোক, এবং আমরা চাই না এই নির্বাচন বানচাল হোক। আমরা চাই না ফেব্রুয়ারির পরে নির্বাচন যাক। আর এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই সরকারকে, নির্বাচন কমিশনকে অনুরোধ করব যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হয়। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কেন ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছি, সেই দাবিতে কেন আমরা মানববন্ধন করেছি, কেন আমরা সমাবেশ করেছি, আর সর্বশেষ কেন আমরা পদযাত্রা করেছি এবং সর্বশেষ আজকে অবস্থান কর্মসূচি করছি। এর অন্যতম কারণ আমরা দেখেছি ডক্টর ইউনূস তিনি এসেই তার নৈতিকতার বিসর্জন দিয়েছেন। কিভাবে নৈতিকতার বিসর্জন দিয়েছেন? তিনি ক্ষমতা গ্রহণ করার কয়েকদিনের মাথায় তিনি কি করলেন? 666 কোটি টাকা রাজস্ব কোষাগার থেকে নিয়ে গেলেন। 5 বছরে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করলেন। সেই ট্যাক্স বাড়ালেন। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, এদেশের মধ্যবিত্ত মানুষ, এদেশের দরিদ্র মানুষ এবং এদেশের হতদরিদ্র মানুষের উপর। আর শুধু গ্রামীণ ব্যাংকের ট্যাক্সে মওকুফ না, অতীতের যে সরকারগুলো তারা যে কাজটি করেননি, তিনি সেই কাজটাই করেছেন। সেটা হলো, অতীতে আমরা কয়েকটি সরকার দেখেছি, কিন্তু কোন সরকারকে দেখিনি আদম ব্যবসা থেকে ইন্টারনেটের ব্যবসা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে। কিন্তু তিনি ক্ষমতায় এসেই সকল ব্যবসা বাণিজ্য মার্কিনীদের সাথে নিয়ন্ত্রণ করা শুরু করলেন। অতএব যিনি ট্যাক্স মওকুফ করে নিলেন, তার নৈতিকতার বিসর্জন দিলেন, সেই ধরনের একজন অনৈতিক সরকার, তাকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের আরো অনেকগুলো কারণ আছে। তার অন্যতম আরেকটি কারণ, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যদি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর হয়, নতুন কোন সরকার গঠন করে, তাহলে আমাদের চালের মূল্য হ্রাস পাবে, আমাদের ডালের মূল্য হ্রাস পাবে, আমাদের তেলের মূল্য হ্রাস পাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস পাবে এবং সিন্ডিকেট ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? ডক্টর ইউনূস তিনি এদেশের 93টি মাজার ভাঙলেন, তিনি এদেশের মসজিদ ভাঙলেন, তিনি এদেশের বাড়ি ভাঙলেন, 32 নম্বর বাড়ি সহ বাড়ি ভাঙলেন। তিনি সর্বশেষ প্রজন্ম চত্বর ভাঙলেন। কিন্তু তিনি সেই অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে হাত দিতে পারলেন না। অতএব তার দায়িত্ব ছিল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা। তিনি যদি সেখানে সেই সিন্ডিকেট না ভেঙে তিনি যদি বাড়ি ভাঙেন, মাজার ভাঙেন, তিনি যদি তার নৈতিকতার অবক্ষয়ের পরিচয় দেন, সেই ধরনের একজন লোককে আমরা আর এ দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা মনে করছি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য যে সকল দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দরকার হয়, আমরা মনে করছি
ডক্টর ইউনূসের সেই ধরনের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা কোনোটাই আছেন কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন। যদি থাকতেন তাহলে এ যাবৎ বাংলাদেশে 180-র উপরে মানুষ নদীতে লাশ পাওয়া গিয়েছে এবং প্রত্যেক দিন কোথাও না কোথাও লাশ পড়ছে। সেটুকু নিয়ন্ত্রণ ক্ষমতা যার নেই, তার দ্বারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব কিনা সেই জায়গায় আমাদের প্রশ্ন আছে। এই জন্য আমরা মনে করছি বাংলাদেশে নির্বাচনকালীন একটি সরকার দরকার। সংগ্রামী সংস্থা বন্ধুগণ, আমরা আরো একটি জিনিস মনে করছি, এই মবের ইন্ধনদাতা ডক্টর ইউনূস সাহেব, যদি তিনি ইন্ধনদাতাও না হন তাহলে বাংলাদেশে এতগুলো মব হয়েছে, সেই মবের জন্য, মব থামানোর জন্য ডক্টর ইউনূস গঙ্গেরা কোন ধরনের কোন উদ্যোগ নেননি। তার মানে নীরবতা হ্যাঁ সম্মতির লক্ষণ। তাহলে যদি একজন প্রধান উপদেষ্টা তিনি মবের উস্কানিদাতা হন বা তিনি মবের পক্ষে থাকেন, সেই ধরনের লোককে আমরা আর প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চাই না। সংগ্রামী সংস্থা বন্ধুগণ, আমরা মনে করছি ডক্টর ইউনূস সাহেব তিনি দেশদ্রোহী না হলেও দেশপ্রেমিক না, কারণ তিনি ইতিমধ্যে বহির্বিশ্বের সাথে যে সকল চুক্তি করেছে তিনি বলেছেন এগুলো বাংলাদেশের জনগণের কল্যাণার্থে এই চুক্তিগুলো করা হয়েছে। তখন শুরুতেই আমরা বলেছিলাম যদি কোনো চুক্তি জনগণের কল্যাণার্থে হয় তাহলে আপনি সেই চুক্তি জনগণের সম্মুখে উপস্থাপন করেন, কিন্তু ডক্টর ইউনূস গঙ্গেরা কোন চুক্তি জনগণের সামনে উপস্থাপন করতে পারেন নাই। এর অন্যতম কারণ ওই চুক্তিতে আমরা জেনেছি, আমাদের জানা হয়তো কোনো ভুল না, আমরা জেনেছি আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে আমেরিকা যাদের সাথে নিষেধাজ্ঞা দিয়েছে, যে সকল রাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিয়েছে